উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার পর সবারই একটা লক্ষ্য থাকে যাতে তাদের ভবিষ্যৎ খুব সুন্দর এবং সফল হয়। কি বিষয় নিয়ে পড়বে? ছাত্রছাত্রীরা কিন্তু অনেক সময় নানান ধরনের কনফিউশনে ভোগে। এরকমই একটা বিষয় রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা এই বিষয়ের সম্পর্কে জানবো এবং তার খুঁটিনাটি যে রয়েছে সেইগুলিও জানার চেষ্টা করব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে। আর আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক্সপার্ট গৌতম পাল মহাশয়, টিআইটি আগরতলা। স্যার, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। প্রথমেই আমরা এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে আমরা জানতে চাইছি যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিষয়টা কি, কিভাবে সেটা পড়তে হয় বা কি রয়েছে তার মধ্যে ওভারঅল সবটা। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিছু সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্টও আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে। সায়েন্স বলতে কিছু ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড সাবজেক্ট লাইক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, ডিসক্রিট ম্যাথমেটিক্স, ডিজিটাল লজিক, সার্কিট ডিজাইন এরকম যখন আছে। সাইড বাই সাইড আছে কিছু প্রোগ্রামিং স্কিল লাইক পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এসকিউএল, ডিবিএমএস। তো এই ধরনের কিছু প্রোগ্রামিং স্কিল ওরিয়েন্টেড সাবজেক্ট আছে। এছাড়াও আছে কিছু থিওরিটিক্যাল সাবজেক্টস লাইক কম্পিউটার নেটওয়ার্ক, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার নেটওয়ার্ক, এগুলো আছে। তো সব মিলিয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস কোর্সটা। তো এটার মধ্যে যেমন আছে কম্পিউটার হার্ডওয়্যারও আছে, সাইড বাই সাইড সফটওয়্যারও শেখানো হয়। মূলত 4 বছরের কোর্স। 4 বছরের কোর্স। আচ্ছা, এই যে কোর্সে যদি ভর্তি হতে হয় তাহলে ছাত্রছাত্রীদের কি কি বিষয়ে দক্ষতা থাকা উচিত? বা আমি প্রথমে কোয়ালিফিকেশনসের কথা জানবো, তারপর স্কিলসের কথা জানতে চাইছি। প্রথমে ডিগ্রি করতে হলে ক্লাস 12 পাস করতে হবে, এরপর জয়েন্ট এন্ট্রান্স ফেস করতে হবে। এখন জয়েন্ট এন্ট্রান্স আমার বিভিন্ন রকমের হয়, যেরকম স্টেট জয়েন্ট একটা হয়, আবার ন্যাশনাল লেভেলেও জয়েন্ট এন্ট্রান্স হয়। স্টেট লেভেলে জয়েন্ট এন্ট্রান্স হয়, এটা অনলি ফর অ্যাডমিশনের জন্য, অনলি উইদিন দ্য স্টেট। কিন্তু ন্যাশনাল লেভেলে যে হয়, এটা ন্যাশনাল লেভেল লাইক আইআইটিস, এনআইটিস, কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, আদার দেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, দেয়ার আর সাম আদার কলেজ। হ্যাঁ, তো ওইখানের মধ্যেও আমরা স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে থ্রু জয়েন্ট এন্ট্রান্স ন্যাশনাল লেভেল, জেইই মেইন। এবং জেইই মেইন পাস করার পরে কিছু সিলেক্টেড টপ 20% দিতে পারে জেইই অ্যাডভান্স ফর আইআইটিতে অ্যাডমিশনের জন্য। আবার আরেকটা অ্যাডমিশন আছে IISER, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ। ওইখানেও তার সেপারেট একটা এন্ট্রান্স নেয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। তো ওইখানেও অ্যাডমিশন নিতে পারে। আর আমাদের টিআইটির ক্ষেত্রে যদি ভর্তি হতে হয় তাহলে টিআইটির ক্ষেত্রে আমাদের আছে স্টেট জয়েন্ট এন্ট্রান্স, ত্রিপুরা স্টেট জয়েন্ট এন্ট্রান্স। ওইখানে র্যাঙ্ক আসে, থ্রু র্যাঙ্ক কাউন্সিলিং হয়, কাউন্সিলিং হয়ে আমাদের টিআইটিতে অ্যাডমিশন নিতে পারে স্টুডেন্ট। তো টিআইটি ছাড়াও কিছু কলেজ আছে, টিআইটি গভর্নমেন্ট সাইড বাই সাইড কিছু প্রাইভেট কলেজ আছে, যেখানেও থ্রু ত্রিপুরা স্টেট জয়েন্ট ওরা অ্যাডমিশন নিতে পারে। এন্ট্রান্স ফেস করতে হবে তারপরে থ্রু স্টেট জয়েন্ট। আর থ্রু যেই মেইনের থ্রুতে অ্যাডমিশন নিতে পারে এনআইটি আগরতলাতে। আচ্ছা, এই যে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কথা আপনি বলছেন, এই বিষয়ে ধরুন পড়তে গেলে বা অধ্যয়ন করতে গেলে ছাত্রছাত্রীদের যে স্কিলের দরকার হয়, আমি আপনাকে বলেছিলাম যে এই স্কিলসেরও দরকার হয়। কি কি স্কিলস থাকা আবশ্যক? যখন তারা প্রিপারেশন নেয় ফর স্টাডিং ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, তো ক্লাস 11-12 ম্যাথমেটিক্স মিনস লজিক ক্লিয়ার থাকা উচিত, ম্যাথমেটিক্স লজিক্স। কারণ কি? কারণ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেইনলি স্ট্রেস দেওয়া হয় প্রোগ্রামিং স্কিল। তো প্রোগ্রামিং স্কিল অ্যাকচুয়ালি বেসড অন লজিক, ম্যাথমেটিক্যাল লজিক। তো 11-12-এ ম্যাথমেটিক্সটা ভালো করে করলে, যদি লজিকটা ক্লিয়ার থাকে, তাহলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আপনার পড়াশোনা করতে সুবিধা হয়। তো এটা একটা সাইড। আর ইন দ্য আদার হ্যান্ড 11-12-এ বিভিন্ন স্কুলে লাইক সিবিএসসি হোক, আইসিএসসি, ইভেন আমাদের যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, তারা একটা এডিশনাল সাবজেক্ট অফার করে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি সাবজেক্ট। তো যারা ডিসাইডেড যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আমার কেরিয়ার করব, তো তারা যদি ক্লাস 11-12 ওই যে এডিশনাল সাবজেক্টে যদি নিয়ে নেয়, তার পক্ষে একটু একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে ফর ডিউরিং স্টাডি অফ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনি তো ধরুন দীর্ঘদিন ধরে এই টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে জড়িত।
আপনি কি কখনো দেখেছেন বা আপনার কি কখনো সেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন যে ছাত্রছাত্রীরা যখন প্রথম সেমিস্টারে ভর্তি হচ্ছে মূলত কী ধরনের সমস্যাগুলো তাদের মধ্যে আপনি দেখে থাকেন? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। তো প্রথম সেমিস্টারে যেটা আমরা মানে ফেস করি এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল, তারা কমিউনিকেশন গ্যাপ থাকে, ওটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। আর আরেকটা হচ্ছে তাদের যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার আমাদের প্রোগ্রামিং স্কিল থাকে। তো প্রোগ্রামিং স্কিল ওই আগের বারও আমি বলেছিলাম, যদি ম্যাথমেটিক্যাল লজিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে প্রোগ্রামিং স্কিল তারা চট করে ধরতে পারে। আদারওয়াইজ তাদের একটু স্পেশাল টিউটোরিয়াল ক্লাস বা এক্সট্রা ক্লাস করে কম্পিউটার স্কিল বা প্রোগ্রামিং স্কিলটার উপর একটু স্ট্রেস দিতে হয় আমাদের। আর লজিকটা যদি ক্লিয়ার থাকে, ম্যাথমেটিক্যাল লজিক, তাহলে প্রোগ্রামিং স্কিলটাও তারা আয়ত্ত করতে পারে খুব তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলোর উপর তার একটু প্রাথমিক জ্ঞান থাকাটা উচিত। সেটা কি স্কুল থেকেই জরুরি জানাটা? হ্যাঁ, স্কুল থেকে হয়, লাইক মেইনলি ম্যাথমেটিক্স, সাইড বাই সাইড কিছু এডিশনাল সাবজেক্ট লাইক কম্পিউটার সায়েন্স, এডিশনাল সাবজেক্ট থাকে, ইনফরমেশন টেকনোলজি। সাইড বাই সাইড এখন তো আমাদের ত্রিপুরা তো অ্যাভেলেবল বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউট। তো স্টুডেন্টরা যখন 9, 10 বা 11, 12 সাইড বাই সাইড কম্পিউটার সাধারণ জ্ঞান নেওয়ার জন্য ইনস্টিটিউট থেকে নিতে পারে। বা ইভেন আমরা কলেজ থেকেও কিছু মধ্যে মধ্যে অফার করি শর্ট টার্ম কোর্স লাইক 1 week, 2 week। তো স্কুল স্টুডেন্টস আর ইনভাইটেড টু ডু দিস কোর্সেস। তাহলে তারা সেই ক্ষেত্রে উৎসাহ পায় এবং তারা ভবিষ্যতে সেই কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়েও তারা আগ্রহী হয়ে ওঠে। আচ্ছা, যারা স্টুডেন্টস যারা রয়েছে তাদের তো ধরুন নানান ধরনের সমস্যা তো থাকেই পড়াশোনার ক্ষেত্রে। মূলত কোন কোন বিষয়ের উপর তাদের নজর দেওয়া উচিত প্রথম থেকেই, যাতে ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে তারা ভালো একটা সুযোগ পায়? মেনলি প্রোগ্রামিং স্কিল অ্যান্ড ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, সি প্লাস প্লাস প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। তারা যদি ফাইনাল ইয়ার প্রজেক্টটা ভালো করে এবং কোম্পানি যখন আসে তখন তার প্রজেক্টের উপরে কোয়েশ্চেন করে, এবং স্টুডেন্টরা যদি কোম্পানির পিপুল বা HR পিপুলদের যদি কনভিন্স করতে পারে আমি এই প্রজেক্টটা নিজেই করেছি এবং আমার পুরো নলেজ আছে প্রজেক্টের উপরে, এবং কোম্পানির লোকরা যদি ইমপ্রেস হয় তা নিয়ে নেয়। আচ্ছা, নিয়ে নেয়। মূলত কি কি বিষয় দেখা হয় ক্যাম্পাসিং এর ক্ষেত্রে? মেইনলি দেখা হয় অ্যানালাইটিক্যাল স্কিল, প্রোগ্রামিং স্কিল, অ্যাটিটিউড, মাইন্ডসেট অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেলফ লার্নিং। কারণ সেলফ লার্নিং কেন বলছি, আমাদের কম্পিউটার সায়েন্স কিন্তু খুব মানে অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের থেকে কম্পিউটার সায়েন্সটা খুব র্যাপিডলি চেঞ্জিং। কারণ আমরা যখন প্রায় 25 বছর আগে যখন করেছি ইঞ্জিনিয়ারিং, এটার সাথে এখনের কিছু বেসিক সাবজেক্ট তো সেম রয়েছে, কিন্তু অ্যাডভান্স সাবজেক্টগুলি সব চেঞ্জ। তো আমরা কিন্তু সেলফ লার্নিং করে বিভিন্ন কোর্স করে কিন্তু নিজেরা আপডেট করতে হয়েছে। সিমিলারলি যখন স্টুডেন্টরা পড়াশোনা করে যখন চাকরির জন্য যাবে, দেখা যাবে তারা পড়াশোনার সময় যে প্রোগ্রামিং স্কিলগুলি করেছে আফটার পাস আউট সেই প্রোগ্রামিং স্কিলগুলি অবসলিউট হয়ে গেছে। তো তখন তাদের নতুন যে প্রোগ্রামিং স্কিল ওটি তাদের আবার শিখতে হবে। তো ওই ধরনের যে অ্যাটিটিউড বা মাইন্ডসেট, যে আমি যেগুলি পড়াশোনা করেছি এগুলি এখন নেই কিন্তু নতুন একটা আসছে, ওটা আমার শিখতে হবে, আয়ত্ত করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, স্কিল নিতে হবে। হ্যাঁ, তখন বললে হবে না যে আমি তো ডিউরিং 4 years এর ছিল না, তখন চাকরি মার্কেটে হবে না। তখন তারা আপডেট করতে হবে, করলে তারা চাকরি পেয়ে যাবে। তো তারা অ্যানালিটিক্যাল স্কিল, লজিক, ম্যাথমেটিক্যাল লজিক, প্রোগ্রামিং স্কিল, ডাটা স্ট্রাকচার, অ্যানালিটিক্যাল স্কিল, দেন সেলফ লার্নিং, ওই জিনিসটি তারা দেখে। পজিটিভ থিঙ্কিং। এবং আরেকটা জিনিস হচ্ছে যেমন আমাদের স্টুডেন্টরা যদি মনে করে যে আফটার বিটেক আমি ত্রিপুরাতেই থাকবো, তাহলে কিন্তু অপরচুনিটি আছে, আমি না বলবো না, কিন্তু কম্পিউটার সায়েন্স গ্লোবাল মার্কেট, ত্রিপুরার বাইরেও যেতে হবে, মধ্যে মধ্যে হয়তো দেশের বাইরেও যেতে হবে টু গেট মোর অ্যান্ড বেটার জব। আচ্ছা, কি কি ধরনের চাকরির সুযোগ রয়েছে কম্পিউটার সায়েন্স পাস করার পর? বিশেষ করে মানে পোস্ট করোনা আমাদের কম্পিউটার সায়েন্সের অপরচুনিটি খুব বেড়ে গেছে। হ্যাঁ, এখন অনলাইন লার্নিং, সেলফ লার্নিং, দেন স্টার্ট আপ, ওয়ার্ক ফ্রম হোম, এগুলিতে প্রচুর অপরচুনিটি। সাইড বাই সাইড প্রাইভেট কোম্পানিজ প্রচুর আছে যেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার। সাইড বাই সাইড সব ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট, সব ধরনের, লাইক স্টার্টিং ফ্রম স্কুল, দেন ইঞ্জিনিয়ারিং কলেজ, ইভেন জেনারেল ডিগ্রি কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, IIM, দেন ইভেন সংস্কৃত ইউনিভার্সিটি, এনি কাইন্ড অফ এডুকেশনাল ইনস্টিটিউট, সবখানেই কম্পিউটার সায়েন্স লোক দরকার। এবং কম্পিউটার সায়েন্স যদি মনে করে আফটার পাস আউট আমি জব করবো না, আমি স্টার্ট আপ করবো, লটস অফ অপরচুনিটি টু ডু স্টার্ট আপ, এন্টারপ্রেনারশিপ, বিজনেস।
নিজে থেকেও স্বাবলম্বী হওয়া যায়। হ্যাঁ, এবং আরেকটা দিক আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। After BTech, student can do MTech, then PhD, postdoc, and they can do research in entire as a career. They can choose research as a career. এই যে 4 বছরের কোর্স, তার মধ্যে তো ধরুন স্পেশালাইজেশন সাবজেক্টসও নেওয়া যেতে পারে, সেগুলি কি কি? হ্যাঁ, এখন স্পেশালাইজেশন সাবজেক্ট বিটেকে আমরা ফাইনাল ইয়ারে অফার করি এজ এ ওপেন ইলেকটিভ। যেমন এখানে ওপেন ইলেকটিভ যে স্পেশালাইজ সাবজেক্টগুলি, এগুলি আবার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কলেজ টু কলেজ ভেরি করে। তো মোটামুটি কিছু ফিক্স আছে, মোটামুটি অন এন এভারেজ সব ইউনিভার্সিটিগুলি অফার করে। এই বিষয়গুলোর মধ্যে কি কোনো অনার্স বা মেজর সাবজেক্টস এসব থাকে? না, এগুলি এখনো শুরু হয়নি, কিন্তু গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শুরু হয়েছে, টেকনিক্যাল কলেজে এখনো এনইপি ফুল মানে ওই লেভেলে শুরু হয়নি, হবে হয়তো 1-2 বছরের মধ্যে হবে। তো যেগুলি অপশনাল, যেগুলি স্পেশালাইজ সাবজেক্ট লাইক ইন্টারনেট অফ থিং, data science, artificial intelligence, soft computing, machine learning, cyber security, so এগুলি on an average এগুলি আমরা অফার করি এজ এ ওপেন ইলেকটিভ অর স্পেশালাইজ সাবজেক্ট। এখন তো ধরুন হাই লেভেলের কম্পিটিশন চলছে সব জায়গাতেই, তো কোনো একটা স্টুডেন্ট বা কোনো একজন ক্যান্ডিডেট যদি বিটেক পড়ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার পাশাপাশি কি সে অন্য কোনো কোর্স করতে পারে নিজেকে আপডেট করার জন্য? করতে পারে, কারণ এখন যেহেতু এনইপি 2020 শুরু হয়ে গেছে, তো একজন স্টুডেন্ট মনে করুন সে ইকোনমিক কন্ডিশনের জন্যই হোক বা কোনো কারণে হোক আমাদের সে টিআইটিতে সে চান্স পেয়েছে, বা আমাদের একটা স্টেটের মধ্যে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু তার খুব ইচ্ছা যে আমি আইআইটি থেকে একটা ডিগ্রি করবো, খুবই ইচ্ছা, তো সে কিন্তু করতে পারে অনলাইন, দে ক্যান ডু ফুল টাইম কোর্স আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়গপুর অফার করছে, লাইক বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিএসসি ইন ডাটা সায়েন্স, বিএসসি ইন সাইবার সিকিউরিটি, দে আর অফারিং। অ্যান্ড এই যে কোর্সগুলি, এগুলি কিন্তু লাইক রেগুলার কোর্সের মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি ওয়েটেজ। তো এগুলি করে তারা কিন্তু আইআইটি অ্যালামনির মধ্যে ইনক্লুড হতে পারে, তো এগুলি করে ভালো ভালো কোম্পানি এদের অফার করে। আচ্ছা, তো সাইড বাই সাইড ফুল টাইম কোর্সও করলো, সাইড বাই সাইড অনলাইন কোর্সও করলো। সবগুলি কি অনলাইন কোর্স? হ্যাঁ, এগুলো অনলাইন কোর্স, এগুলি সেন্টার ত্রিপুরাতেই আছে। আচ্ছা, এগুলো করতে পারে, এবং এটি খুব ভালো কোর্স, স্কিল ওরিয়েন্টেড কোর্স। আপনি কিছুক্ষণ আগে ডাটা সায়েন্সের কথা বললেন, বেসিক্যালি বিষয়টা কি? অ্যাকচুয়ালি ডাটা সায়েন্স হচ্ছে এখন আমরা যাই কোন না গেলে দেয়ার আর লটস অফ ডাটা, ইনফলোইং লটস অফ ডাটা। এখন ডাটা বিভিন্ন রকমের হতে পারে, স্ট্রাকচার ডাটা, আনস্ট্রাকচার ডাটা। যেমন আমরা ফেসবুকে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ডাটা আপলোড করি ইন আনস্ট্রাকচার্ড ম্যানার, সে ইমেজ, ভিডিও, টেক্সট, অডিও, এনি কাইন্ড অফ। তো এখন লটস অফ ডাটা আছে, কিন্তু সবগুলি আমার প্রয়োজন নেই। আমার যেগুলি প্রয়োজন ওইগুলি আমার অ্যানালাইসিস করে আমার রিকোয়ার্ড ইনফরমেশন বা রিকোয়ার্ড আউটপুট আমার পেতে হবে। তো তার জন্য আমার ডাটা সায়েন্স দরকার। ডাটা সায়েন্স হচ্ছে এমন একটা বিষয়, দেয়ার আর লটস অফ অ্যালগোরিদম, দে ক্যান টেক ইনপুট এজ এ ডাটা অ্যান্ড গিভ মাই ডিজায়ার্ড আউটপুট অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। আমরা যা চাইবো ওইভাবে আমি এটার প্রোগ্রাম করতে পারি, সে আমার মতো করে আমার অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট সে ক্যান গিভ মাই দ্য কনক্লুশন অর প্রেডিকশন। আচ্ছা, ইদানিংকালে তো নতুন নতুন অনেকগুলো শব্দের সঙ্গে আমরা আমাদের পরিচয় ঘটছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা অ্যানালাইসিস, অ্যালগোরিদম, এরকম আরো অনেক কিছু রয়েছে। এগুলো কি একটু সংক্ষেপে একটু বলুন না, আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানতে চাইছে। তো এখন এই যে টার্মগুলি, এই টার্মগুলি হচ্ছে রিসেন্ট টার্ম, এবং এগুলি আজকে আছে, সবসময় থাকবে, কিন্তু আমার ফিউচার হয়তো নতুন আরও টার্ম আসবে। তো এগুলি হচ্ছে অ্যাজ পার সোসাইটি নিড, অ্যাজ পার ইন্ডাস্ট্রি নিড, এই টার্মগুলি উঠে আসছে, এবং দিজ আর দ্য টার্ম অফ আউটকাম অফ দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ যখন সায়েন্টিস্টরা বা যারা পিএইচডি করছে, নতুন ফিল্ডে অ্যানালাইসিস করছে, করে ওই টার্মগুলি তারা ইনভেন্ট করছে, বা তারা ওই টার্মগুলি দেখছে এগুলি মোর ইম্পর্টেন্ট টার্ম। তো যেমন ডাটা সায়েন্স তো আগেও ছিল, কিন্তু এখনো পরিভাষা বা ওদের যে অ্যাপ্লিকেশনটা একটু চেঞ্জ হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা পড়েছি, কিন্তু আমাদের সময়ও ছিল, এখনো আছে, কিন্তু এখন আরো ব্যাপক হারে। হ্যাঁ, তো ওইটা ওই বেসড অন ইন্ডাস্ট্রি ডিমান্ড, বেসড অন সোসাইটির নিড, এই টার্মগুলির ওয়েটেজ বা ইম্পর্টেন্স বাড়ছে। কিন্তু মোটামুটি সবগুলি টার্মে কিন্তু আগেও ছিল, আগেও আমরা সবগুলোই পড়েছি, কিন্তু তার পরিভাষা বা তার যে ব্যাপকতা ওইগুলি এখন একটু বৃদ্ধি পেয়েছে অ্যাজ পার দ্য সোসাইটির নিড, অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি নিড, এগুলি বেড়েছে। যেমন সাইবার সিকিউরিটি বা সাইবার ল আমরাও পড়েছি, কিন্তু এখন এত বেশি সাইবার ক্রাইম হচ্ছে, এটা একটা টোটালি আলাদা সেপারেট ব্রাঞ্চই হয়ে গেছে। যেমন আমাদের সময় ছিল ডিজিটাল ফরেন্সিক, এখনও আছে ডিজিটাল ফরেন্সিক, কিন্তু এখন আরও ব্যাপক হারে, কারণ বিভিন্ন ধরনের
বাড়ছে ইস্যুস, তো এগুলি আরও ব্যাপক হারে। আর অ্যালগরিদম? হ্যাঁ, অ্যালগরিদম একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। এই সাবজেক্টটা স্টুডেন্টদের জবের জন্য কোম্পানি যখন আসে এদের অবশ্যই এগুলি জিজ্ঞাসা করে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম হচ্ছে এমন একটা সাবজেক্ট যার উপরে বেস করে মানে বেসিক থিং অফ দ্য কম্পিউটার প্রোগ্রামিং। তো যখনই একটা স্টুডেন্ট কম্পিউটার প্রোগ্রামিং অ্যাজ এ কেরিয়ার হিসাবে একটা ইন্ডাস্ট্রিতে যাবে, তার কিন্তু প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার মিনস অনেক ধরনের ডাটা আছে, তাহলে আমরা কীভাবে ওই ডাটাগুলি স্ট্রাকচারড ওয়েতে প্রেজেন্ট করব, এবং ওই ডাটাগুলিতে স্ট্রাকচার দিয়ে প্রেজেন্ট করে কীভাবে আমি অ্যালগরিদম ডিজাইন করব। অ্যালগরিদম হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে, আমি এটাকে সলভ করার জন্য আমার যে বেসিক স্টেপ ওইটা হচ্ছে অ্যালগরিদম। যেমন ধরুন আমি একটা লাইব্রেরি থেকে বই তুলব, তো এই যে লাইব্রেরি থেকে বই তুলব, তো বইটা কীভাবে তুলব, দেয়ার আর সাম ওয়েল ডিফাইন্ড স্টেপস। যেমন মনে করুন আমার কাছে লাইব্রেরি কার্ড থাকতে হবে, লাইব্রেরি কার্ড গিয়ে আমি লাইব্রেরিতে যাব, তো এরপর আমি লাইব্রেরি কার্ডটা আমাদের লাইব্রেরিয়ানকে দেব, সে দেখবে যে আমার যে লিমিট 5টা বই নেওয়ার লিমিট ওটা কি ফুলফিল হয়ে গেছে না ওখানে ভ্যাকেন্ট আছে। যদি আমি 3টা বই নিয়ে থাকি আর 2টা বই আমি পাবো, তো সে তখন দেখবে যে লাইব্রেরিতে ওই আমি যে বইটা চাচ্ছি ওইটা আছে কিনা, যদি থাকে তাহলে সে আমাকে ওই বইটা দেবে। বইটা দেওয়ার পর সে ইস্যু করে আমার সে আগে 3টা বই ছিল এখন একটা বই আপডেট হবে, সে কার্ডে রেখে ইস্যু করে দেবে, আমি নিয়ে আসবো। তো এই যে ওয়েল ডিফাইন্ড স্টেপ, তো এটা হচ্ছে একটা অ্যালগরিদম। তো যখন আমি একটা বড় প্রজেক্ট করব, যখন আমি বড় একটা প্রবলেম সলভ করব, এর আগে আমার ওই ওয়েল ডিফাইন্ড স্টেপগুলি আমাকে জানতে হবে বা রেডি করতে হবে। এরপর আমি এই যে ওয়েল ডিফাইন্ড স্টেপগুলি বা অ্যালগরিদম রেডি হয়ে গেল, এরপর আমি অ্যাপ্লাইং সাম ডাটা স্ট্রাকচার, অ্যাপ্লাইং সাম প্রোগ্রামিং, আইদার মেবি সি প্লাস প্লাস জাভা, তখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশন করব। ইমপ্লিমেন্টেশন যদি হয়ে যায়, এরপর যদি সেটা আমার অ্যাজ পার ডিজায়ার্ড আউটপুট দিচ্ছে, এরপর আমি ওই প্রোগ্রামটা ওই সফটওয়্যারটা আমি ডেপ্লয় করব ইন দ্য ফর কাস্টমার ইউজ, এটা রান করবে। এমনই হয় মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে উচ্চশিক্ষায় কম্পিউটার সায়েন্স। আর এই বিষয় আলোকপাত করতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গৌতম পাল মহাশয়। আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানার চেষ্টা করব। এবার যে প্রশ্নগুলো করব সেগুলো চটজলদি উত্তর দেওয়ার আপনি চেষ্টা করবেন। কিছু কিছু মিথ রয়েছে বা আমরা অল্প জানি বা জানি না, এরকম ধরনের কিছু কোশ্চেন্স রয়েছে, আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই যে প্রশ্নটা রাখছি আপনার কাছ থেকে সেটা হচ্ছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে গেলে কি কম্পিউটারে পারদর্শী হতেই হয়? না, কম্পিউটারে পারদর্শী হওয়ার প্রয়োজন নেই, কিন্তু ম্যাথমেটিক্যাল লজিকটা আমার ক্লিয়ার থাকতে হবে। আমার একটা প্রবলেম আছে, আমি সলভ করবো, আমার যে একটা মাইন্ডসেট বা অ্যালগরিদম, ওই লজিকটা ক্লিয়ার থাকতে হবে। যেমন মনে করুন হঠাৎ করে আমার একটা ইনসিডেন্ট হয়ে গেল, ওইটার থেকে আমি যে কীভাবে সলভ করব একটা প্রবলেম, সে সোসাইটির প্রবলেম, তো এটা সলভ করার জন্য আমার যে স্টেপগুলি আমার যে লজিকটা ক্লিয়ার থাকে তাহলে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, মেইন হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল অ্যান্ড লজিক। ডিস্টেন্স এডুকেশন সিস্টেমের মাধ্যমে কি এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায়? এখন ডিস্টেন্স এডুকেশনও করা যায়, কিন্তু সেটা ইঞ্জিনিয়ারিং হয় না, সেটা হয় সায়েন্স, লাইক বিসিএ বা এমসিএ, এগুলি হয় ফ্রম ইগনো বিসিএ এমসিএ করা যায়। তবে এগুলি ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে পড়ে না, নন ইঞ্জিনিয়ারিং বিসিএমসিএ, কিন্তু এখন এগুলি করেও কিন্তু সবাই প্রাইভেটে চাকরি পায়, আবার টিচিং লাইনেও আসতে পারে এবং ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি পায়। কীভাবে? বিসিএ করলো, এমসিএ করার পরে তার কিন্তু পিএইচডি করতে হবে, পিএইচডি ফ্রম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাহলে সে কিন্তু অ্যাজ পার এআইসিটি নর্মস সে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলেজেরও ফ্যাকাল্টি হতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে তার আগে আরেকটি প্রশ্ন রয়েছে যেটা আমরা জানতে চাইছি। ধরুন না অঙ্কে যে দুর্বল, তো তার পক্ষে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কি পড়াটা উচিত? সেটা একটু খুব কঠিন কোয়েশ্চেন, কিন্তু যারা অঙ্কে দুর্বল, হয়তো ইনিশিয়ালি সে দুর্বল, কিন্তু যখন সে ডিগ্রিতে গেল, সে তখন ইন্টারেস্ট যখন পেয়ে যাবে তখন সে কিন্তু অঙ্কটা করতে চাইবে। হ্যাঁ, এবং এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে কনভেনশনাল ম্যাথমেটিক্স তা না, সেটা হচ্ছে লজিক। হ্যাঁ, আমরা যে ডিজিটাল লজিক বা কম্পিউটার সায়েন্সের যে লজিকগুলি আছে ওইগুলি ক্লিয়ার থাকলে সে কিন্তু পারবে। সে যে একদম পারবে না তা না, পারবে, কম্পিউটার সায়েন্স সে করতে পারবে। আচ্ছা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড যে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা রয়েছে তার পরবর্তী সময়ে ফার্দার কি কোর্স করা যেতে পারে? আফটার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি করার পরে সে এমটেক করতে পারে, এমটেক করে সে পিএইচডি করতে পারে, পিএইচডি করার পরে পোস্টডক করতে পারে,
আবার বিটেক করার পরে সে যদি মনে করে আমি জব করব, জবও করতে পারে। আবার সে যদি মনে করে আমি না বিটেক করার পরে আমি জবও করব না, হায়ার স্টাডিও করব না, আমি স্টার্ট আপ করবো, বিজনেস করবো, সেটাও সে করতে পারে। ডিপেন্ড করছে তার উপর, হ্যাঁ ডিপেন্ড করে মানে তার ইচ্ছের উপর ডিপেন্ড করছে। এবং দেয়ার লটস অফ অপরচুনিটি, বিজনেস করার প্রচুর অপরচুনিটি আছে, এবং গভর্নমেন্ট কিন্তু নাওয়াডেজ ডুইং লটস অফ ফান্ডিং ফর এন্টারপ্রেনারশিপ, স্টার্ট আপ, অনেক ফেসিলিটি, এবং আমাদের স্টেট গভর্নমেন্টও প্রচুর ফেসিলিটি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে আচ্ছা ফর স্টার্ট আপ। বিটেক লেভেলের যখন ক্যাম্পাসিং হয় তখন প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের পার্সেন্টেজ দেখা হয়, সেটা মানে সেটা কি কতটুকু সত্যি বা মিথ্যে? এখন অ্যাকচুয়ালি যখন ক্যাম্পাসিংয়ে বসে তখন তো মনে করুন সে 5,000 ক্যান্ডিডেট আসলো, হ্যাঁ, বা 3,000 ক্যান্ডিডেট আসলো, তখন প্রথমে তাদেরকে ফিল্টারিং করে। তো ফিল্টারিং করার জন্য একটা কাট অফ মার্কস তারা দিয়ে দেয়, সে 60% or 70% ডিগ্রি লেভেল। আবার অনেক অনেক কোম্পানি বলে যে মাধ্যমিক অনওয়ার্ড, মাধ্যমিক 12 বা ডিগ্রি তুমি সে আপ টু 3rd ইয়ার বা ফাইনাল ইয়ার যদি পাস আউট হয়, যে তোমার অন এন এভারেজ 70% থাকতে হবে। তো এটা একটা ব্যাপার আছে। আবার কোনো কোনো কোম্পানি দেখে যে তার লজিকটা ঠিক আছে, তার কনসেপ্টটা ক্লিয়ার আছে নি, বা সে যে প্রজেক্ট করেছে যে ঠিক আছে নি, তো সেই ক্ষেত্রে মার্কসটা এত ভেরি করে না, ম্যাটার করে না, সে জব পেয়ে যায়। তো কোনো কোনো ক্ষেত্রে আমার বক্তব্য এটাই, কোনো কোনো ক্ষেত্রে মার্কসটা ভেরি করে ডিপেন্ডিং অন সাম কোম্পানিজ, আর কোনো কোনো ক্ষেত্রে কোম্পানির, বিশেষ করে স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে তারা দেখে তার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা বা তার যে প্রজেক্ট ওয়ার্কটা ঠিক আছে কিনা, তাহলে তারা নিয়ে নেয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে বিসিএ, ডিফারেন্সটা কোথায়? নাকি দুটো সাবজেক্টই এক? না, দুটো সাবজেক্ট সেম না। কম্পিউটার সায়েন্স হচ্ছে পিওরলি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর বিসিএটা হচ্ছে টেকনিক্যাল না, কিন্তু এটা কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড গ্র্যাজুয়েশন কোর্স। এখন ফ্রম দিস ইয়ার এআইসিটি কিন্তু বিসিএটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, এমসিএটাকেও দিচ্ছে, আগে দিত না, এখন দিচ্ছে। তো এটা এখন এআইসিটির আন্ডারেই চলে আসছে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো তবু এটার মধ্যে একটু মাইনর ডিফারেন্স আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে পিওরলি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর বিসিএটা এখনও মানে সায়েন্স ওরিয়েন্টেড রয়ে গেছে, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। আচ্ছা, স্টুডেন্টসরা যখন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে যখন বিভিন্ন ধরনের কলেজে এডমিশন নেবে, তখন অনেক সময় অনেক কিছুই দেখার জন্য বলা হয়, ইউজিসি অ্যাপ্রুভড কিনা, এক্রিডিটেশন আছে কিনা, বা এআইসিটি অ্যাপ্রুভড কিনা, এই বিষয়গুলি আসলে কি খুব সংক্ষেপে বলুন। যখনই কোনো টেকনিক্যাল কোর্স করবে, সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আদার টেকনিক্যাল কলেজ, তো ওই কলেজটা এআইসিটি অ্যাপ্রুভাল থাকতে হয়। এআইসিটি অ্যাপ্রুভাল না হলে পরে ডিগ্রি নেওয়ার সমস্যা হয়। আবার এমন অনেক কলেজে তো অবশ্যই থাকতে হবে, কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটি আছে ওরা কিন্তু আবার ওই কোর্সের জন্য পার্টিকুলার এআইসিটি অ্যাপ্রুভাল নেয় না, কারণ তারা বলে আমাদের তো ইউজিসি অ্যাপ্রুভাল আছে। তো যেহেতু ইউজিসি অ্যাপ্রুভাল আছে, এই জন্য আমি এআইসিটি নেব না, সেই ক্ষেত্রেও তারা করে। এবং এটা লার্নার্সরা কি করে বুঝতে পারবে কোনটা অ্যাপ্রুভড আছে বা কোনটা নেই? না, যদি কিভাবে তারা জানতে পারবে? যদি ইউজিসি অ্যাপ্রুভ থাকে তাহলে তারা কোর্সটা করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে একটাই অসুবিধা হয়, যদি জবের ক্ষেত্রে একদম স্পেসিফিক লেখা থাকে যে এটা এআইসিটি অ্যাপ্রুভাল হতেই হবে, সেই ক্ষেত্রে একটু সমস্যা ফেস করে। না, আমরা কি করে বুঝবো যে সেটা এআইসিটি অ্যাপ্রুভড কিনা? ওটা ওদের ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে দেওয়া থাকে, অথবা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ওয়েবসাইটেও দেওয়া আছে যে কোন কোন কলেজ এআইসিটি অ্যাপ্রুভ, কোন কোন কলেজ এআইসিটি অ্যাপ্রুভ না, এবং ইউজিসির ওয়েবসাইটেও দেওয়া থাকে। আচ্ছা, কোনগুলি ফেক ইউনিভার্সিটি, কোনটি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি লিস্ট দেওয়া থাকে, গুগলে সার্চ করলে চলে আসে। আমরা স্বয়ং লার্নিং এর কথাও শুনে থাকি, বা আমরা ভার্চুয়াল ল্যাবের কথাও শুনে থাকি, খুব সংক্ষেপে সেটা বলুন। তো স্বয়ং হচ্ছে অ্যাকচুয়ালি সেলফ লার্নিং, যেটা আমি বললাম যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোর্সে বা বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে যেটা আজকে আছে, যে টেকনোলজি গ্রুমিং খুব ইমার্জিং টেকনোলজি, আফটার 5 ইয়ার্স ওদের নাও থাকতে পারে, নতুন এটা চলে আসলো। তো যখন স্টুডেন্টের ডিউরিং ইঞ্জিনিয়ারিং স্টাডি একটা পড়লো, আফটার 4 ইয়ার্স হয়তো এটা নেই, আর একটা নতুন টেকনোলজি, তখন সে বলবে আমি তো এটা পড়িনি। তখন তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্ল্যাটফর্ম করেছে স্বয়ং বা এনপিটিএল। থ্রু এনপিটিএল দ্য স্টুডেন্ট ক্যান লার্ন দ্য আপ টু ডেট টেকনোলজিস, এবং এগুলি আইআইটি ফ্যাকাল্টি পড়ায়, হ্যাঁ, এবং এগুলি করে সে সার্টিফিকেট আর্ন করতে পারে, এবং এই সার্টিফিকেটগুলির ভ্যালু ন্যাশনাল লেভেলে এবং আউটসাইড ইন্ডিয়া অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ভার্চুয়াল ল্যাব হচ্ছে এখন মনে করুন কিছু কিছু ল্যাব হয়তো আমাদের কলেজে নেই বা অন্য একটা কলেজে নেই, তো ওই কিছু কিছু স্পেশাল ল্যাব আছে, এগুলি বিভিন্ন আইআইটি এগুলি মেনটেন করে। তো ওই আইআইটির যে ল্যাবগুলি তারা ঘরে বসে এগুলি অ্যাক্সেস করতে পারে থ্রু vlab.ac.in, এই থ্রু ওয়েবসাইট, তারা ওই ল্যাবগুলি ইউজ করতে পারে বা ওই এক্সপেরিমেন্টগুলি করতে পারে।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ক্যান্ডিডেটস রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছুটা বলুন। আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং একটা কোর্স। তো আফটার 12 এটা সবই করতে পারে এবং এটা করে জব অপরচুনিটিও প্রচুর। তো আমার ফাইনালি এটাই বক্তব্য থাকবো, সবাই ভালো করে পড়াশোনা করার জন্য। এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা খুব ইমার্জিং সাবজেক্ট, খুব ইন্টারেস্ট সহকারে সবাই পড়াশোনা করুক এবং এটা পড়ার পরে চাকরি পেয়ে যাবে। কেউ এটা মানে আনএমপ্লয়েড থাকে না, পেয়ে যায়, যেমন গভর্নমেন্ট জবে পায় অথবা প্রাইভেট জব অথবা স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ বিজনেস ওরা করতে পারে, অথবা যদি কেউ চায় যে রিসার্চ কেরিয়ার করতে পারে। আফটার বিটেক এমটেক পিএইচডি পোস্টডক অ্যান্ড দে ক্যান ডু রিসার্চ কেরিয়ার। সো দেয়ার আর লটস অফ অপরচুনিটি। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের যে যারা স্টুডেন্টসরা যারা রয়েছেন, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন বা যারা ক্যান্ডিডেটস, উচ্চশিক্ষায় কি করে কম্পিউটার সায়েন্স অধ্যয়ন করা যায়, কি কি সমস্যা রয়েছে, তার উত্তরণের পথগুলি কি কি, যদি তারা কোনো সমস্যায় পড়ে বা খুঁটিনাটি অনেক বিষয় আজ আমরা জানলাম, আপনারাও জানলেন, আমরা ঋদ্ধ হলাম। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।